দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল 24-এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজ জানাবো খুলনা বিভাগের জেলাগুলোর খবর। সঙ্গে আছি মোর্শেদ শোভন। স্বামী ও শ্বশুরবাড়ির লোকের নির্যাতনে এখন মৃত্যু পথযাত্রী মেহেরপুরের সঞ্জিদা শারমিন লোনা। অর্থের অভাবে করাতে পারছেন না চিকিৎসাও। প্রতিবন্ধী ভাইয়ের খুপড়ি ঘরে মানবেতর দিন কাটছে তার। অনিশ্চিত তার 2 সন্তানের ভবিষ্যৎ। সঞ্জিদা শারমিন লোনা মৃত্যু যেন হাতছানি দিয়ে ডাকছে তাকে। অক্সিজেন ছাড়া এক মুহূর্ত বেঁচে থাকা অসম্ভব তার। তাই তো সারাক্ষণ মুখে অক্সিজেন মাস্ক পরিয়ে রাখা হয়েছে। 2011 সালে ভালোবেসে বিয়ে করেন গাজীপুরের আহসান হাবিবকে। 2 সন্তান নিয়ে সাজানো সংসার ছিল তার। লোনার দাবি, বিয়ের 3 বছর পর থেকে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন শারীরিকভাবে নির্যাতন শুরু করে। নির্যাতনের এক পর্যায়ে 2 সন্তান সহ বাড়ি থেকে বের করে দেয়। অসুস্থ অবস্থায় ঠাঁই নিয়েছেন মেহেরপুর শহরের মল্লিক পাড়ায় প্রতিবন্ধী ভাইয়ের খুপড়ি ঘরে। আমাকে যখন মারধর করে তখন বুকের উপরে এখানে 2 হাত দিয়ে কিলাতো, আমার ফুসফুসের উপরে, আবার 2 পায়ের চিপার মাঝখানে আমার মাথাটা নিয়ে মারতো। আমার কথা হলো, তুমি আমার সাথে সংসার যদি করতে না চাও আমাকে ছেড়ে দাও। আর ওদের বাড়ি থেকে ডিমান্ড ছিল আমি কেন বাবার বাড়ি থেকে কিছু নিয়ে আসি না। এখন আমি অক্সিজেন পাচ্ছি না, যখনই ওদের কথা মনে হয় অক্সিজেন পাই না। আমি তো সুখী হওয়ার জন্য গেছিলাম, তো এই সুখ হয়নি কেন? আমাকে কেন এরা এত কষ্ট দেয়? আইসিইউর ভিতরে যখন থাকছি তখন আমার হাজবেন্ড শুধু আমাকে বলছে, তুই মরিস না কেন, কখন মরবি? আর যতক্ষণ আমার বাড়ি থেকে টাকা না পাঠাইছে ততক্ষণ আমাকে দেখেনি। একটা ফল কেনার টাকা হলেও ফোন দিয়ে বলছে যে টাকা পাঠান, তা না হলে আমি ফল কিনে খাওয়াতে পারবো না। এখন আমার শুধু চিন্তা, আমার 2টা বাচ্চা, আমি তো মরেই যাবো, আমি তো বেশি দিন বাঁচবো না। কিন্তু আমার বাচ্চা 2টার কি হবে? কে দেখবে ওদের? চিকিৎসক জানিয়েছেন লোনার ফুসফুসের 80% অকেজো হয়ে পড়েছে। প্রতি মাসে চিকিৎসা বাবদ খরচ হয় 25 থেকে 30 হাজার টাকা, যা তার প্রতিবন্ধী ভাই বাবু খার পক্ষে ব্যবস্থা করা সম্ভব নয়। যখন ঢাকায় ছিল তাকে খুব অত্যাচার করতো, তাকে মানে মাথায় প্রচুর মেরেছে। মারার পরে সে অসুস্থ। এখানে তো ওর বোনরা নিয়ে এসে দেখার তো কেউ নেই, বোনদের অবস্থাও ভালো না, আর ভাই একটা আছে প্রতিবন্ধী। ওর বাবা মা মরে যাওয়ার পর পরে বলে কি, যা তুই দেশে যা, বাসায় যা, টাকা নিয়ে আয়। নিয়ে এসে ওনাকে দিতে বলে, তো ও কোথায় পাবে টাকা? তখনই ওকে মারধর করে, শারীরিক মারতে মারতে ওর অসুস্থ বানাই ফেলে। আমি নিজে দিয়েছি অক্সিজেন সিলিন্ডার, যে লোনা অক্সিজেন ছাড়া মানে 5 মিনিট যে থাকবে সে টয়লেটেও যেতে পারে না অক্সিজেন ছাড়া। এই অবস্থায় একটা হাজব্যান্ড কি করে তার ওয়াইফের মানে টোটালি ট্রিটমেন্টের খরচ বাদ দিক, সে যে তার বাচ্চা 2টা, তার বোর যে ভরণ পোষণ, এগুলোও সে নিতে রাজি হচ্ছে না। আমরা প্রতিবেশী হিসেবে তার কঠোর শাস্তি দাবি করছি। তার তো দেখার মতন কেউ নেই, বাপ নেই, মা নেই, তাহলে দেখবি কে তাকে? দেখার জন্য তার স্বামী যদি না পারে, স্বামী ভিক্ষি করে এনে লয় দেখতে হবে, তার সন্তানদের দেখতে হবে। তার 1 গাদা টাকা লাগে, তার ফুসফুসে নষ্ট, কিডনি নষ্ট, সে টাকাগুলো পাবে কোথায় সে? এদিকে স্বামী ও শ্বশুর বাড়ির লোকের নামে মেহেরপুর সদর থানায় একটি মামলা করেছেন লোনা। পুলিশ বলছে আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। যৌতুকের জন্য স্বামী নির্যাতনে সঞ্জিদা লোনা নামে একজনকে প্রচুর মারধর করা হয় এবং সে হসপিটালে ভর্তি হয়। আমরা এই সংবাদ শোনার পরপরই আমাদের একজন অফিসার ওইখানে গিয়েছিলেন এবং সে কী পরিমাণ ইনজুর্ড হয়েছে সেটা দেখে এসেছেন। এবং আসামিকে ধরার জন্য আমি তাৎক্ষণিকভাবে লোক পাঠিয়েছিলাম, কিন্তু আসামি বাড়ি থেকে পলাতক ছিল, এই কারণে তাকে গ্রেপ্তার করা হয় নাই। এই ঘটনা সংক্রান্তে বাদীর এজাহারের পরপরে আমরা থানায় মামলা রেকর্ড করেছি এবং আসামিকে অতি দ্রুতই গ্রেপ্তার করা হবে। লোনার চিকিৎসায় এগিয়ে আসবেন সমাজের বিত্তবানরা, এমনটাই চাওয়া তার সন্তানদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বাংলা সাহিত্যে মুসলিম রেনেসার কবি নামে পরিচিত গোলাম মোস্তফার স্মৃতি বিজড়িত বাড়িটি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। স্থানীয়দের দাবির মুখে সরকারিভাবে একটি পাঠাগার নির্মাণ করা হলেও সেখানে নেই কোনো কার্যক্রম। অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান তোমারই অন্তর্যামী। দুলোক ভুলোক সবারে ছাড়িয়া তোমারই চরণে পড়ি লুটাইয়া, তোমারই সকাশে যাচি হে শকতি তোমারই করুণাকামী। যে কবিতাটি শুনছিলেন এটি মুসলিম রেনেসা কবি হিসেবে খ্যাত গোলাম মোস্তফার।
তিনি কবি তো বটেই, গোলাম মোস্তফা একাধারে গল্পকার, প্রবন্ধকার, অনুবাদক ও সাহিত্য সমালোচক। বহু প্রতিভার অধিকারী এই গুণী 1897 সালের 19 ডিসেম্বর তৎকালীন যশোর জেলার ঝিনাইদহ মহকুমার শৈলকুপা থানার মনোহরপুর গ্রামের এই বাড়িতে জন্মগ্রহণ করেন। এখনও তার স্মৃতি হিসেবে এই জরাজীর্ণ বাড়িটি দণ্ডায়মান। তার এই বাড়িতে কারা বসবাস করেন এবং কি অবস্থায় আছে, দর্শক চলুন দেখে আসি। কবি গোলাম মোস্তফার মনোহরপুর গ্রামের তার যে কাচারি ঘর ছিল, আমরা কিন্তু সেই কাচারি ঘরেই বসে রয়েছি। তো আমরা তার জীবনী সম্পর্কে এই তার পাশের বাড়ির প্রতিবেশী তার কাছ থেকে আসলে জানার চেষ্টা করব যে কবি গোলাম মোস্তফার শৈশব, কৈশোর, যৌবন কিভাবে কেটেছেন। কবি গোলাম মোস্তফা 1897 সালে তার জন্ম হয়েছিল মনোহরপুর গ্রামে। তারপরে তিনি লেখাপড়া শুরু করলেন, ইন্টারমিডিয়েট পাশ করলেন 1916 সালে। পাশ করার পরে পিতামাতা উদ্দেশ্য নিয়েছিল ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য ভারতে পাঠিয়েছিলেন। ভারতে রিপন কলেজ থেকে তিনি বিএ পাশ করে দেশে ফিরে আসলেন। দেশে ফিরে এসে অনেক কিছু আরও বই পুস্তকও লিখেছেন, ভাঙাবুক, হাসনাহানা ও বিশ্বনবী বইও লিখে গেছেন। এমতো অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন 1964 সালে ঢাকা আজিমপুর গোরস্থানে তার কব্বরস্থান। কবি গোলাম মোস্তফার বাড়ি দেখার জন্যই অনেক কিছু লোকজনও আসেন। তার বাড়িতে 2টা টিনের ঘর আছে, একটা কাছারি ঘর আছে। এই কাছারি ঘর দেখার জন্য অনেক জায়গা থেকে লোক আসে। কবি গোলাম মোস্তফার বাড়ির 2টা টিনের ঘর আছে। সেই টিনের ঘরও এখন বর্তমানে ধ্বংসের পথে। মানে এখন যদি সে আমাদের গ্রামের কবি না, শুধু সে শৈলকুপার কবি, সে পুরো বাংলাদেশেরই কবি। এখন সরকারিভাবে তার এই মানে বাড়ি যদি একটু সংস্কারের কাজ হতো তাহলে ভালো হতো। আমাদের গ্রামবাসীর একটা আহ্বান বা চাওয়া পাওয়া যে কবি গোলাম মোস্তফার যেই পাঠাগারটা আছে, পাঠাগার সহ এখানে যেন সরকারিভাবে নতুন কোনো কিছু আসে। কবি গোলাম মোস্তফার গ্রামের বাড়ির যে তার শোবার ঘর ছিল, সেই ঘরের বারান্দায় আমরা এখন বসে রয়েছি। আসলে এই ঘরটি কিন্তু তার স্মৃতি হিসেবে দাঁড়িয়ে থাকলেও জরাজীর্ণ অবস্থায় রয়েছে। আমার সাথে রয়েছেন কবি গোলাম মোস্তফার ভাইয়ের ছেলে। তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে কবি গোলাম মোস্তফার কয়টি সন্তানাদি ছিল এবং তারা কে কি করতেন। ওনার চার ছেলে, তিন মেয়ে। তো ওনার বড় ছেলে হলো ক্যাপ্টেন মুস্তফা আনোয়ার নাম, প্লেন দুর্ঘটনায় 59 সালে মারা যায়। মেজো ছিল শিল্পী মোস্তফা আজিজ, ক্যাডেট কলেজের রিক্সা ছিলেন এবং উনি পেন্সিল স্কেলে ছবি আঁকতেন। সেজো ছিল মোস্তফা মনোয়ার, বিটিভির পরিচালক ছিল, 92তে রিটায়ার্ড। আর ছোটো ছিল পিয়ানো বাদক ছিলেন। আর ওনার 3 মেয়ে, 3জনই গৃহ কাজে যুক্ত ছিলেন। ছোট মেয়ের ছেলে হইল মইনুল হোসেন তারেক, শহীদ স্মৃতি ডিজাইনার। উনি কিন্তু তার কবি গোলাম মোস্তফার সন্তানাদিদের জীবনী বলছিলেন। আসলে এই এলাকার মানুষের সকলেরই চাওয়া যেন কবি গোলাম মোস্তফার স্মৃতি ধরে রাখা হয় এবং সেটি যেন সরকারি পৃষ্ঠপোষকতায় হয়। তাই তো কবির ভাষায় একটি কথা বলতে হয় যে তোমরা যখন ভুল করো তখন কিছুই হয় না, আমরা যখন ভুল করি তখন কিছুই সয় না। তো আসলে এই এলাকার মানুষ কিন্তু সরকারের কাছে এই দাবি বরাবরই তুলেছেন, কিন্তু কোনো কিছুই হয়নি তেমন কিছু, একটি স্মৃতি পাঠাগার ছাড়া। তো আগামীতে তার এই স্মৃতি ধরে রাখতে সরকার আরও বেশি বড় ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করবেন, এটাই এই এলাকার মানুষের প্রত্যাশা। সাদ্দাম হোসেন, চ্যানেল 24, ঝিনাইদহ। শখের বশে নিজেদের বাড়ির ছাদে বাগান গড়ে তুলেছেন খুলনার এক চিকিৎসক দম্পতি। এই ছাদে রয়েছে 250 প্রজাতির প্রায় 2000 গাছ। চলুন দর্শক এবার দেখে আসি সেই ছাদ বাগানটি।
বনসাই এই বটগাছটির বয়স প্রায় 100 বছর। দৃষ্টিনন্দন ও দুর্লভ খেজুর প্রজাতির আফ্রিকান এ গাছটির বয়স 20 বছর। শুধু এ দুটিই নয়, ডাক্তার আমিরুল খসরু ও ডাক্তার আফরোজা খানমের ছাদ বাগানে রয়েছে 250 প্রজাতির 1800-এরও বেশি গাছ। এর মধ্যে 80 ভাগই বনসাই। শখের বশে প্রায় 2 যুগ আগে ছাদ বাগান শুরু করেছিলেন তারা। আমাদের এক বান্ধবী ছিল, যা ডক্টর নাহিদ, সে মারা গেছে। তার বনসাই করা দেখে কিন্তু আমি বেশি আগ্রহী হই যে আমি বনসাই করব। আর গাছের প্রতি আগ্রহের পিছনে আরেকজনেরও খানিকটা অবদান আছে। উনি হলেন ডেন্টিস্ট মামুন ভাই। ওনাকে দেখতাম চেম্বারে একটা গাছ রাখে, ওনার ছাদে বাগান করতেছে। ওগুলা দেখেও আমার আগ্রহ হয়েছে। এই দুটোই হলো আমার মেইন আগ্রহের সোর্স। আর করতে করতে এখন তো নানান সোর্স থেকে যাই, ঢাকায়ও আমি বনসাই মেলায় যাই, বাইরে গেলেও আমি বিভিন্ন জায়গায় বটানিক্যাল গার্ডেন, বনসাই মেলা, সেগুলো ঘুরে দেখার চেষ্টা করি। সব মিলে এখন একটা পর্যায়ে পৌঁছে গেছে। আর তাছাড়া আমি তো চাকরি থেকে অবসর নিয়েছি, এখন আমার সময়ও একটু বেশি, ফলে অবসরের পরে এদিকটা আমি বেশি সময় দিতে পারি। এটা প্রকৃতি সংরক্ষণ করার জন্য করি। এখান থেকে অক্সিজেন আসে, টুকটাক ফল পাওয়া যায়, যেটুকু সেটুকু নিজের গাছের একটা ফল পেরে খাওয়া বাজারের 10 কেজির চেয়েও মাঝে মাঝে বেশি মনে হয়। তো এইসবও আরেকটা দিক আর কি, যে আমরা অক্সিজেন পাচ্ছি, কার্বন ডাইঅক্সাইড নিয়ে যাচ্ছে। এখানে ঘুরতে আসলে সবারই মন ভালো হয়, আমারটাও হয়, যারা এখানে বেড়াতে আসে তাদেরটাও হয়। সব মিলে একটা মানসিক প্রশস্তি বা প্রশান্তিরও একটা সুযোগ সৃষ্টি করছে ছাদ বাগান। দৃষ্টিনন্দন এবং আমাদের যেটা ভালো লাগে সেটা করি। তার মধ্যে কিছু ফল টল হয়, যেমন পেয়ারা, নিজের গাছের পেয়ারা যখন পেরে ডাইনিং টেবিলে বসে সবাই খাই বা এখানেই খাই, তখন খুব ভালো লাগে। আপনি তো সবসময় বাইরে যেতে পারছেন না, ঘরের মধ্যে থেকেই আপনি একটা ভালো সুন্দর বিনোদন পাচ্ছেন। সবাই মিলে ছাদে ঘুরছেন, একটা পরিবেশ যেটা প্রকৃতির একদম ন্যাচারাল যে অক্সিজেনের যে ঘাটতিগুলো, সেগুলোও আমরা অনেকটা এখানে যদি হাঁটাহাঁটি করে পেতে পারি। মৌমাছি, পাখি, প্রজাপতি, এগুলোও কিন্তু প্রচুর আসে আমাদের এখানে। তার মানে আমরা হচ্ছে কি প্রকৃতির অনেক কাছে থাকি, যদিও আমরা শহরের মধ্যে আছি। অবসর সময়ে গাছপালার পরিচর্যা করেন তারা। এছাড়া রয়েছে 2 জন কর্মচারী। গাছের চারা ও কলম সংগ্রহ করা হয়েছে কয়েকটি জেলার নার্সারির পাশাপাশি বিভিন্ন দেশ থেকেও। এর কিছু গাছ তো অবশ্যই খুলনা থেকে আমি কালেক্ট করেছি। খুলনার আশেপাশের বেশ কিছু নার্সারি আছে, আপনারা জানেন, সেখান থেকে কিছু কালেক্ট করা। তারপরে খুলনা থেকে একটু বাইরে গেলে ফুলতলায় কিছু নার্সারি আছে, ওখান থেকে আনা আছে আমার কিছু। ভালো এবং উন্নত মানের বেশিরভাগ গাছে আমার যশোর থেকে নেওয়া, কারণ যশোরের ওরা ভারত থেকে আমদানি করে, অনেক গাছ ওরা আমদানি করে, সেই কারণে ভারতের থেকে আনা এখানে আমার অনেক গাছ। কিছু গাছ আমার ঢাকা থেকেও আনা আছে, সাবান নার্সারি, আশুলিয়া, আর অন্যান্য ঢাকার শহরের 2-1টা নার্সারি থেকেও আনা আছে। ছাদ বাগানের এসব গাছ নিয়ে মাঝে মাঝে প্রদর্শনীরও আয়োজন করেন এই দম্পতি। মামুন রেজা, চ্যানেল 24, খুলনা। পরিচ্ছন্ন ও সবুজ নগরায়ণ গড়ে তোলার লক্ষ্যে গ্রিন কুষ্টিয়া, ক্লিন কুষ্টিয়া নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে উঠেছে। চলুন দর্শক, এবারে দেখে আসি সেই স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রম। হাতে গ্লাভস, মুখে মাস্ক পরে ঝুড়ি গামলা হাতে দল বেঁধে চলছে আবর্জনা পরিষ্কারের কাজ। স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন কুষ্টিয়া, ক্লিন কুষ্টিয়ার উদ্যোগে প্রতিনিয়তই পুরো জেলা জুড়ে পালন হচ্ছে এই কর্মসূচি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্থাপনা, ধর্মীয় প্রতিষ্ঠান ও রাস্তাঘাটে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা। নিজ নিজ আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে এলাকা ভিত্তিক চলে এই প্রতীকী কার্যক্রম। এতে যুক্ত হচ্ছেন সকল শ্রেণী পেশার মানুষ। এই কাজটার সাথে আমরা আসলে আস্তে আস্তে রাজনীতি যারা কর্মী আছে তারা সম্পৃক্ত হয়েছি, বাইরে এলাকাবাসী থেকে শুরু করে আস্তে আস্তে আমার বিশ্বাস কুষ্টিয়ার সমস্ত ইয়াং ফোর্স থেকে শুরু করে সমস্ত বয়সের মানুষগুলো, শ্রেণী পেশার মানুষগুলো আস্তে আস্তে যুক্ত হবে। ছাত্র এবং এলাকার সর্বস্তরের জনগণ, তার সাথে আমরা একাত্মতা পোষণ করে তার পিছনে আমরা কাজ করে যাচ্ছি অক্লান্তভাবে। এই কাজে সম্পৃক্ত হয়ে আমার আসলে খুব ভালো লাগছে, কারণ আমি একমাত্র নারী এই জায়গা। এই গ্রিন ক্লিনিং আমাদের কুষ্টিয়া জেলা দেখে আমরা মডেল হিসেবে দেখতে চাই, এবং অনেকেই আমরা মনে করি যে অনেক জেলায় আমাদের দেখে উদ্বুদ্ধ হবে। সংগঠনটির আহ্বায়ক জানান, কুষ্টিয়া জেলাকে সুন্দর পরিচ্ছন্ন একটি মডেল নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই শুরু হয় এর যাত্রা।
একটা দেশ বা সমাজকে এগিয়ে নিতে হলে সবাইকে নিয়ে আগাতে হয়, যার কারণে আমরা কিন্তু এটা কোনো দলীয় প্ল্যাটফর্ম থেকে শুরু করি নাই, এটা একটা সামাজিক প্ল্যাটফর্ম থেকে। এখানে সবারই আসার সুযোগ আছে, সবাইকে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই এবং এই যে সচেতনতা বৃদ্ধি, এটা সামাজিক আন্দোলনে আমরা রূপ দিতে চাই। আমরা এটা আমাদের এই কুষ্টিয়াকে কেন্দ্র করে শুরু করেছি। আমরা কুষ্টিয়াকে একটা মডেল নগর হিসেবে গড়ে তুলতে চাই এবং এটা যাতে অন্যরা ফলো করে, আমরা সেদিকে আগাবো ইনশাআল্লাহ। স্বেচ্ছাসেবী এই সংগঠনের সাথে যুক্ত হতে পেরে খুশি যুব সমাজ। নতুন এই সংগঠনের কার্যক্রমকে সময় উপযোগী বলছেন সুধী সমাজের প্রতিনিধিরা। যেভাবে পরিবেশ দূষণ হচ্ছে, আপনার বায়ু দূষণ হচ্ছে, বৃক্ষ নিধন হচ্ছে, সেদিকে উনি লক্ষ্য রেখে বৃক্ষরোপণের কর্মসূচি উনি নিয়েছেন গ্রিন কুষ্টিয়া করার জন্য। তো এটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং জনগণ এতে সাড়া দিচ্ছে। মূল উদ্দেশ্য সমাজ এবং পরিবেশ যাতে সুন্দর হয়, সেই উদ্দেশ্যকে সামনে নিয়েই এই ক্লিন কুষ্টিয়া এবং গ্রিন কুষ্টিয়ার উদ্যোগ গ্রহণ করেছে। যে সমস্ত জায়গায় আছে এই সমস্ত নোংরা ময়লা পরিষ্কার করতে জাকির ভাই সেটা খুব ভালো উদ্যোগ নিয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠনটির যাত্রা সবেমাত্র শুরু হলেও এর মধ্যে বেশ সাড়া ফেলেছে জেলা জুড়ে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বোরো আবাদের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন চুয়াডাঙ্গার চাষিরা। বীজতলা তৈরিতে তোড়জোড় চলছে পুরো জেলা জুড়ে। বীজতলা থেকে ভালো চারা পেলে ফলন ভালো হবে এমন আশা চাষিদের। বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন চুয়াডাঙ্গার বোরো চাষিরা। ভালো ফলনের আশায় তাদের পরিশ্রমের নেই কোনো কমতি। উন্নত জাতের বীজ বুনে পাওয়া এসব চারা রোপণ করে ভালো ধান হবে বলে আশা কৃষকদের। তবে সেচ নির্ভর বোরো আবাদে খরচ বাড়ছে বলে জানান তারা। তাই ডিজেল আর সারের দাম কমানোর দাবি তাদের। পাতখোলা তৈরি করছি, আবার আমরা ধান পাতে ফেলবো, ধান লাগাবো, সেচ ছাড়া তো হয় না। আর সেচ করতে হলে প্রচুর পানির দরকার লাগে। আমরা এখন এই ইরি চাষ করবো, এই যে পাতা দিচ্ছি, পাতা খোলা করছি। এখন আমরা চাষে করবো, সারের দাম বৃদ্ধি, এখন সারের দামটা অতিরিক্ত বৃদ্ধি। আমরা সারের দামটা একটু সরকার আমাদের যদি কমায় আমাদের পক্ষে ভালো হয়। নিয়মিত আমরা পানি দিচ্ছি, মাঝে মধ্যে সার দেওয়া লাগে। আকাশে যদি আবহাওয়া ভালো থাকে, কুয়াশা মুক্ত থাকে, তাহলে তারা আশানুরূপ ভালো হবে। চারা ভালো হলে আমাদের ফলনও ভালো হবে। চলতি বোরো মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে কৃষকদের পরামর্শ ও প্রণোদনা দেয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তারা। চুয়াডাঙ্গা জেলা কৃষিতে অত্যন্ত সমৃদ্ধ একটি জেলা। আমাদের এই বছর বোরোর বীজতলা কৃষকরা করা শুরু করেছে এবং আমরা আমাদের কৃষকদেরকে বোরো হাইব্রিড ধানের প্রণোদনা দিয়েছি। আমাদের বিভিন্ন উপজেলা থেকেই এই হাইব্রিড ধানের প্রণোদনা দেওয়া হয়েছে এবং আমাদের কৃষকদেরকে বিভিন্নভাবে পরামর্শ দেওয়া হচ্ছে যে তারা বীজতলার পরিচর্যা কিভাবে করবে। চলতি মৌসুমে জেলায় 13,223 বিঘা জমিতে বোরো বীজতলা তৈরি হয়েছে। আবাদ হবে 2,67,900 বিঘা জমিতে, আর ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা 1,57,000 টনেরও বেশি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ ও ভিন্ন গল্পে আবারও হাজির হব, সাথেই থাকবেন।